ইরানের সামরিক অভিযান সহ সব বিকল্প যুক্তরাষ্ট্রের টেবিলে হুঁশিয়ারি ওয়াশিংটনের। 800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত, হামলা ঠেকিয়েছে সৌদি, কাতার সহ কয়েকটি দেশ। ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের অধিগ্রহণে কোনো প্রভাব ফেলবে না, সাউথ জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো। ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র, প্রথম চালান 50 কোটি মার্কিন ডলারে বিক্রি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। 10 জন নিহত, কাশেম ব্রিগেডের এক কমান্ডারকে হত্যার দাবি। লেবাননেও হামলা। এবং যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের। আইসিই সদস্যদের গুলিতে ফের আহত এক ব্যক্তি, আইনি সহায়তায় ভিডিওর পরামর্শ গভর্নরের। শুরুতেই বেগম জিয়ার শোকসভা প্রসঙ্গ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় সপরিবারে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে শোকসভা। যোগ দিয়েছেন বিভিন্ন দলের নেতৃত্ববৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বেগম জিয়ার প্রতি জাতীয় পর্যায়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মানবিক এই উদ্যোগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। বেগম জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে তার প্রতি মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তা। সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন। আজকে যারা উপস্থিত রয়েছেন, আমি জানি আপনাদের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে যাবে যে আমরা আগামী দিনে এক নতুন ইতিহাস গড়ব। সেই প্রতিশ্রুতি নিয়েই তিনি অনন্তকাল ধরে এই জনপদের মানুষের কাছে বেঁচে থাকবেন, স্মৃতিতে, ভালোবাসায়, শ্রদ্ধায়, ভক্তিতে এবং আদর্শ অনুসরণে। ভালোবাসা দিয়েছে বেগম খালেদা জিয়াকে মানুষ, এক আকাশ ভালোবাসা দিয়েছে। বিস্তীর্ণ এই জায়গাতে মানুষের জানাজা প্রমাণ করে দেশের প্রতি, মানুষের প্রতি কখনো ভালোবাসা বৃথা হয় না। যে এই দেশটাকে রক্ষা করার জন্য যে অঙ্গীকার দরকার, সেই জন্য খালেদা জিয়া উৎকৃষ্ট একজন উদাহরণ। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভায় তার রুহের মাগফিরাত কামনা করছি। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী মুরসালিন হক। সরাসরি যাচ্ছি তার কাছে। বেগম খালেদা জিয়া শিরোনামে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে নাগরিক শোকসভার আয়োজন হয়েছে, সেই শোকসভায় ঠিক 3টা বাজে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই শোকসভাটি শুরু হয়েছে এবং এরপরে একে একে বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন তারা কথা বলছেন। এবং এই মুহূর্তে মূলত যে বিষয়টি দেখা গেছে যে আসরের আজানের কারণে কিছুটা বিরতি দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত যারা কথা বলেছেন, নিউ এজ সম্পাদক নুরুল কবির, রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুল সালাম, বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান ডাক্তার FM সত্তার, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এরপরে আইসিসি সভাপতি মাহবুবুর রহমান, ব্যবসায়িক প্রতিনিধি দলের পক্ষ থেকে তিনি কথা বলবেন। এখন আসরের নামাজের জন্য যে বিরতি, তার আগ পর্যন্ত যেটি দেখা গেছে যে বিশিষ্ট নাগরিক যারা এখন পর্যন্ত এই শোকসভায় কথা বলেছেন বেগম খালেদা জিয়ার স্মরণে, মূলত তারা এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন, তার যেই ত্যাগ এবং তার যেই শাসন প্রক্রিয়া, রাজনৈতিক যে চর্চা, এই সার্বিক বিষয়গুলো কিন্তু তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন। এবং এই তুলে ধরার প্রেক্ষিতে যে বিষয়টি তারা বলেছেন এখন পর্যন্ত যে দেশের নেত্রী হয়ে উঠেছিলেন বেগম খালেদা জিয়া, এটি মূলত প্রমাণ হয় তার জানাজায় যে মানুষের উপস্থিতি, সেই উপস্থিতির পক্ষ থেকে। এবং বিএনপি নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যে শপথটি করেছিলেন যে বেগম খালেদা জিয়ার আদর্শেই যে রাজনীতি এগিয়ে নিয়ে যাবেন, সেই
এই যে শপথ, সেই শপথটিকে ধরে রাখার জন্য কিন্তু এইখানে উপস্থিত যে বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু আহ্বান জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডক্টর FM সাত্তার মূলত যে বিষয়টি তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, শেষ যে চিকিৎসার প্রক্রিয়াগুলো ছিল সেইখানে তিনি যুক্ত ছিলেন এবং যুক্ত থাকার প্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন 2018 পরবর্তী সময় বন্দী ছিলেন, সেই সময়ে তার যেই চিকিৎসা চালানো হয়েছিল সরকারের চিকিৎসক দলের পক্ষ থেকে, সেই জায়গাটিকে কিন্তু তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। সেখানে চিকিৎসার কিছু ভুল পদ্ধতির কথা তিনি বলেছেন এবং তিনি সে সময়কার যে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাকে তদন্তের মুখোমুখি করার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। ছাড়াও আমাদের সম্পাদক মাহমুদুর রহমান তিনি বাংলাদেশের যে 100 বছরের ইতিহাস, সেই ইতিহাসে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুজনকে 100 বছরের ইতিহাসে সর্বোচ্চ জনপ্রিয়তার শীর্ষ অবস্থান ছিলেন বলে তিনি মন্তব্য করেছেন এবং যে বিষয়টি তিনি যা বলতে চেয়েছেন যে এই জনপ্রিয়তার মাপকাঠিটি যেভাবে দেখা গেছে যে একই রকম জনপ্রিয়তা নিয়েই তারা মৃত্যুবরণ করেছেন, যা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই বলে মন্তব্য আমার দেশ পত্রিকার সম্পাদকের। এবং তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তার উদ্দেশ্যে তিনি যে প্রত্যাশা জানিয়েছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যেই সমুন্নত স্বাধীনতার যে পতাকাটি ধরে রাখার যে সংগ্রাম ছিল সারা জীবন, সেই সংগ্রামী জীবন যেন তারেক রহমান আরও এগিয়ে নিয়ে যান দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশের মানুষের সামনে, সেই প্রত্যাশাও তিনি করেছেন। যে বিষয়টি দেখা গেছে যে বেলা 2:30টায় পূর্ব নির্ধারিত যে আয়োজনের সময়সূচি ছিল, সেই সময়সূচি বেশ আগে থেকেই বেলা 1টা থেকেই কিন্তু অতিথিরা এখানে প্রবেশ করা শুরু করেন এবং এই অতিথি তালিকায় যেই বিষয়টি এখন পর্যন্ত দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা যেমন রয়েছেন, ব্যবসায়িক প্রতিনিধি আছেন বুদ্ধিজীবী সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিশেষ করে যেটি দেখা গেছে যে বিদেশি কূটনীতিকরাও কিন্তু এই নাগরিক শোক সভায় যোগ দিয়েছেন এবং এই শোক সভার যে শুরুর প্রাককালেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তিনি সপরিবারে এসেছেন এবং তিনি আসার পরেই মূলত 3:05 পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই নাগরিক শোক সভা শুরু হয় এবং এই শোক সভাটিতে যে বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন দেশে অবস্থানরত তাদের বক্তব্য একে একে কিন্তু এখানে শোনা হচ্ছে এবং তারা বক্তব্য রাখছেন। এখন পর্যন্ত এই ছিল নাগরিক শোক সভা থেকে সবশেষ অবস্থা। বেগম জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা চলছে, সেখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম। এবার নাগরিক প্রসঙ্গ, দমনপীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে ইরানের সামরিক অভিযান সহ সব বিকল্প টেবিলে রাখা হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে 800 বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করেছে তেহরান। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশর, এমন খবর প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা AFP। এরই মধ্যে নতুন করে ইরানের 18 ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ নিহতের দাবি করে আসছে পশ্চিমা দেশ ও তাদের গণমাধ্যমগুলো। এ নিয়ে টানা কয়েকদিনের উত্তেজনার পর কিছুটা শিথিল হয়েছে বিক্ষোভ। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে নেমেছে কিছুটা নীরবতা। সহিংস আন্দোলনের শৈথিল্যের মধ্যেই পাল্টাপাল্টি হুমকি আর হুঁশিয়ারি চলছে ওয়াশিংটন তেহরানের মধ্যে। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালটজ বলেছেন, ইরানের সরকার বিরোধী আন্দোলনে দমনপীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে সামরিক পদক্ষেপ সহ সব ধরনের বিকল্প খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের স্থায়ী প্রতিনিধি জানান, যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সৌদি আরব, কাতার, ওমান ও মিশর ঠেকিয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বলেন, এই উপসাগরীয় দেশগুলোর জোরালো অনুরোধ ও মধ্যস্থতায় শেষ পর্যন্ত তেহরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার 800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট এবং উপসাগরীয় মিত্রদের চাপে ইরানে পদক্ষেপ নিয়েছে বলেও জানান লেভিট। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের 5 বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানায় বাধা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত, আছে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। প্রায় 1 বছর ধরে আলোচনা চলার পর খসড়া চুক্তি প্রস্তুত হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত স্বাক্ষর হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক মন্ত্রী রাজা হায়াত হাররাজ জানিয়েছেন, 3 দেশের মধ্যে প্রস্তাবিত এই প্রতিরক্ষা চুক্তির খসড়া সব পক্ষের কাছেই রয়েছে। প্রায় 10 মাস ধরে এ বিষয়ে আলোচনা চলছে এবং চুক্তিটি সৌদি পাকিস্তান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির বাইরে একটি আলাদা উদ্যোগ। এদিকে ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও আলোচনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বৃহত্তর ও অন্তর্ভুক্তিমূলক সহযোগিতা কাঠামো প্রয়োজন। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আন্তর্জাতিক সময় আরো থাকছে। ভারী তুষারপাতে নেদারল্যান্ডসে স্থবির জনজীবন, রেল ও বিমান চলাচল ব্যাহত। ইংল্যান্ডে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, মস্কোয় বরফে আনন্দে মেতেছেন পর্যটকরা। দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই রায় দেয়া হয়। আদালত জানান, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার জেরে ইউনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল তা কার্যকরে কর্তৃপক্ষকে বাধা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট। সরকারি নথিপত্র জাল ও মার্শাল ল জারির ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও ইউনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জরুরি আইন জারির চেষ্টার পর ক্ষমতাচ্যুত হওয়ায় ইউনের বিরুদ্ধে এটিই প্রথম রায়। গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির মধ্যেই দ্বীপটিতে সেনা পাঠাতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। এদিকে ডেনমার্ক ও তার মিত্রদের এমন উদ্যোগও ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণে কোনো প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়েছে হোয়াইট হাউস। বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে জোর দিয়ে আসছেন। এরই মধ্যে যৌথ মহড়ায় অংশ নিতে দ্বীপটিতে পৌঁছেছেন ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের কয়েকটি দেশের সেনারা। তালিকায় রয়েছে যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের নামও। দেখছেন আন্তর্জাতিক সময়। কয়েক ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ঘনবসতিপূর্ণ এলাকার ভয়াবহ আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে 85টি ফায়ার ট্রাক পাশাপাশি প্রায় 300 দমকল কর্মী মোতায়েন করা হয়। দমকল কর্মীরা জানান, ঘন ধোঁয়া কুয়াশার কারণে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেখছেন আন্তর্জাতিক সময়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রথমবার সরাসরি সাক্ষাতে এ পুরস্কার তুলে দেন তিনি। এরপর ট্রুথ সোশ্যালে মাচাদোর প্রতি কৃতজ্ঞতা জানান ট্রাম্প। এদিকে আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। প্রথম চালানে প্রায় 50 কোটি মার্কিন ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে। ক্যারিবীয় উপকূলে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবার সরাসরি সাক্ষাৎ করেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। এদিন নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে উপহার দেন মাচাদো। পদক পাওয়ার পর ট্রুথ সোশ্যালে মাচাদোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্প লেখেন, এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো বলেন, এটি ভেনেজুয়েলাবাসীর জন্য ঐতিহাসিক একটি দিন। তার স্পষ্টভাষিতা আমাকে মুগ্ধ করেছে। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বুঝতে পেরেছেন এবং জনগণ যে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে সেই বিষয়ে তিনি যেভাবে আন্তরিক উদ্বেগ দেখিয়েছেন তা গুরুত্বপূর্ণ। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
নিকোলাস মাদুরোকে আটকের 2 সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দেশটির তেল বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। প্রথম চালানে প্রায় $50 কোটি মূল্যের তেল বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে কোথায় বিক্রি করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্র সরকার নিয়ন্ত্রিত কাতার ভিত্তিক একটি অ্যাকাউন্টে রাখা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান ভবিষ্যতে ভেনেজুয়েলার আরও তেল বিক্রি করা হবে। দেশটির তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার জ্বালানি খাত চাঙ্গা করতে $100 কোটি বিনিয়োগ করা হোক। যদিও তেল কোম্পানিগুলো মনে করছে বড় ধরনের বিনিয়োগে যাওয়ার আগে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এদিকে মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে মাদুরো দম্পতি মুক্ত না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। চলমান অস্থিরতার মধ্যেও থেমে নেই ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনা। বৃহস্পতিবার রাতে আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করা হয়। ভেরোনিকা নামের ওই জাহাজটি ভেনেজুয়েলার জলপথ ব্যবহারের পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করেছে বলে অভিযোগ করা হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে আইন প্রয়োগ করে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে এ ধরনের পদক্ষেপের কথা জানান তিনি। এদিকে আইসিই কর্মকর্তার গুলিতে ফের এক ব্যক্তি আহতের ঘটনার তীব্র সমালোচনা করেছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালস এবং মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব রে। ভবিষ্যতে আইনি সহায়তার জন্য নাগরিকদের আইসিই এর কার্যক্রম ভিডিও করার পরামর্শ দিয়েছেন ওয়ালস। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপেও আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের এক কমান্ডার আছে বলে দাবি নেতানিয়াহু বাহিনীর। হামলার নিন্দা জানিয়ে এটিকে নৃশংস অপরাধ আখ্যা দিয়েছে হামাস। লেবাননেও হিজবুল্লাহর অবকাঠামো দাবি করে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালাহ শহরে 2টি বাড়িতে বোমা হামলা চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হন। নেতানিয়াহু বাহিনীর দাবি নিহতদের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডসের একজন কমান্ডার রয়েছেন। ইসরায়েলের এমন বর্বরচিত হামলার নিন্দা জানিয়ে এটাকে নৃশংস অপরাধ আখ্যা দিয়েছে হামাস। এর মধ্য দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতির প্রতি অবহেলা প্রকাশ পেয়েছে বলেও অভিযোগ করেছে গোষ্ঠীটি। তবে হামাস তাদের কোনো কমান্ডারের মৃত্যুর বিষয় নিশ্চিত করেনি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 100-র বেশি শিশু রয়েছে। একদিকে দখলদারদের হামলা, অন্যদিকে ত্রাণ প্রবেশ সীমিত করায় ক্ষুধার সঙ্গে সঙ্গে তীব্র শীতে বিপর্যস্ত গাজার বাসিন্দারা। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক জানান, সাম্প্রতিক শীতকালীন ঝড়ে অস্থায়ী আশ্রয় বা ক্ষতিগ্রস্ত ভবনে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন উপত্যকার হাজার হাজার মানুষ। শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ঠান্ডাজনিত রোগে 7 শিশুর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।